বৃষ্টি চ্যাপ্টারটা স্টার্ট করছি। মেঘ বৃষ্টি চ্যাপ্টারটা ক্লাস 8-এর অষ্টম শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা চ্যাপ্টার, জিওগ্রাফির। এটা পঞ্চম অধ্যায়ের মধ্যে পড়ছে। তো আমি স্টুডেন্টদেরকে বলবো যে এই চ্যাপ্টারটার পেজটা ভালো করে খুলে রাখো, জাস্ট এই পেজটা দেখে নাও। ফার্স্ট পেজ, যে পেজটার কথা বললাম সেই পেজটার কথা বলছি। তা আমরা দেখব মেঘ, আকাশে আমরা অনেক মেঘ দেখি। সে মেঘকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো বেশি উচ্চতার মেঘ। এই মেঘের উচ্চতা কীরকম থাকে? উচ্চতা গড় নিম্ন, একদম সবচেয়ে বেশি উচ্চ, সেজন্য এটি থাকে 20,000 ফুট। ঠিক আছে। মাঝারি ধরনের মেঘ যেটা দেখব, সেটা দেখব আমরা 6500 থেকে 20,000 ফুট। ঠিক আছে, বাংলাতেই লিখে দিচ্ছি পুরোটা। স্কুলে ইংরাজিতে লিখলে অনেক সময় সমস্যা হতে পারে। এবং তৃতীয় যেটা দেখব আমরা, সেটা দেখব নিম্ন উচ্চতার মেঘ। নিম্ন উচ্চতার মেঘ দেখব আমরা 6500 ফুট থেকে নিচের দিকে। তাহলে বোঝা গেল তো, ফুটগুলো কিন্তু এইরকম হচ্ছে, হায়েস্ট একটা, মাঝারি একটা এবং নিম্ন একটা। নিম্নটা মোটামুটিভাবে আমরা দেখব, নিম্ন হলো এর নিচের অংশ, কিন্তু মধ্য হলো এরকম অংশ, এটা হলো মধ্য, এটা হলো সবচেয়ে নিম্ন, এবং উচ্চ বলতে এরও বেশি, মানে এটা উচ্চ, এটা মধ্য, এটা হলো নিম্ন। আমরা যদি এইভাবে দেখে পড়ি, এটা অনেক বেশি আমাদের মনে রাখার সুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা যেটা দেখবো আর কি, যে এই যে মেঘগুলো, এই পার্টটা তোমরা একটু খাতার মধ্যে লিখে নেবে। এটা খুব ইম্পর্টেন্ট, এইভাবে লিখলে আমাদের খুব সহজে মনে থাকবে। এটার কথা বলছি, হ্যাঁ, খাতার মধ্যে লিখে নেব। এবার এই পার্টটা আমি কিন্তু মুছে দেবো, কারণ আমাদেরকে টেবিলটাকে পুরোটা কমপ্লিট করতে হবে। কীভাবে কমপ্লিট করব আমরা প্রথমে যে 3টে মেঘের কথা বলেছি, এটা মধ্যটা লেখা হয়নি। ঠিক আছে। এখন এই মেঘগুলোর মধ্যে সবচেয়ে উঁচুতে আমরা যেটা দেখতে পাবো, সেই মেঘগুলোকে কি দেখতে পাবো আমরা, সে নামগুলো আমরা এইভাবে পড়বো, একটা ট্রি তৈরি করে খুব সহজে আমরা এগুলো বুঝতে পারবো। প্রথমটা হলো সিরাস মেঘ, 2 নম্বরটা হলো সিরো,
স্ট্যাটাস মেঘ। 3 নম্বরটা হলো সিরোকিউমুলাস মেঘ। ঠিক আছে, এই কটা মেঘের আমরা কয়েকটা বৈশিষ্ট্য দেখতে পাবো। যে বৈশিষ্ট্যগুলো হলো, সিরাস মেঘ দেখতে অনেকটা হালকা পালকের মতো। এটা দেখতে কীরকম, এইভাবে যদি আমরা মনে রাখি, কারণ এখান থেকে আমাদের ছোট ছোট প্রশ্ন দিতে পারে, শূন্যস্থান পূরণ বা ছোট প্রশ্ন, এক কথায় এইগুলো দিতে পারে। এটা হবে দেখতে হালকা পালকের মতো। এটা পরিষ্কার আকাশকে দেখাবে, কিন্তু সিরাস মেঘ কিন্তু এটা পরিষ্কার আকাশকে করবে। তো কখনো কখনো দেখা যায় এই মেঘটা যখন একে অপরের সাথে মিশে বন্ধনী তৈরি করে, তখন কিন্তু যখন বন্ধনী তৈরি করে তখন তখন কি দেখবো আমরা? তখন দেখব খারাপ আবহাওয়া। ঠিক আছে, এবার আমরা পড়ব সিরোস্ট্যাটাস মেঘ। এটা কীরকম দেখতে হয়? পাতলা সাদা চাদরের মতো। এটা দেখতে হয় পাতলা সাদা চাদরের মতো। সাদা পাতলা চাদরের মতো। ঠিক আছে, মনে হয় যেন এই মেঘের আর এই মেঘ সূর্যের চারধারে যেন বলয়ের মতো অবস্থান করছে। আমরা যদি ছবিটা দেখি আমরা ভালোভাবে বুঝতে পারবো ছবিটা। তাহলে এই যে সিরোস্ট্যাটাস মেঘ, মেঘের চারদিকে কিন্তু বলয়ের মতো অবস্থান করছে। মেঘের চারদিকে মেঘের মতো অংশ সূর্যের চারদিকে। এটা সাধারণত কীরকম? পরিষ্কার আকাশকে আমরা এটা মোটামুটিভাবে সাদা দেখায় এবং চারপাশে বন্ধনীর মতো দেখায় আর কি। আবহাওয়া ভালো বা খারাপ এই সম্পর্কে এখান থেকে সেরকম প্রশ্ন দেবে না এবং সেগুলো উল্লেখও করা নেই আমাদের বই। আচ্ছা, সিরোকিউমুলাস মেঘ। সিরোকিউমুলাস মেঘ দেখতে কীরকম? অনেকটা এই যে সিরোকিউমুলাস মেঘ মাছের মতো, মাছের ইয়েগুলো যেমন এইভাবে আমাদের থাকে না আঁশগুলো, ঠিক সেই রকম এখানেও কিন্তু ওরকম দেখতে পাবো আমরা, এইরকম ধরনের। ঠিক আছে, কিউমুলাস মেঘ। এবং এটি তার জন্য একে সিরোকিউমুলাসকে কি বলা হচ্ছে, এ যেখানে বলে দিয়েছে ম্যাকারেল আকাশ। এটা কিন্তু আসে প্রশ্ন, কেন ম্যাকারেল আকাশ বলা হয়? আমি প্রশ্নটা অলরেডি দিয়ে দিয়েছি। মাঝারি গোছের যেই আমরা মেঘকে দেখতে পাবো, সে মেঘটাকে আমরা টেবিলটাকে আবার দেখাচ্ছি, টেবিলটাকে তৈরি করে নিচ্ছি কীভাবে। টেবিলে দেখিয়ে দেবো যে এটা দেখা যাবে আমরা অল্টোস্ট্যাটাস, অল্টোকিউমুলাস মেঘ। ঠিক আছে, এই দুই ধরনের দেখতে পাচ্ছি এবং ছবি অনুসারে আমি ছবি দেখে দেখে একবার করে বলে দেবো কী ব্যাপারগুলো এগুলোর। আচ্ছা, এবং লাস্টের যে আমরা সবচেয়ে নিম্নর যে মেঘগুলো দেখতে পাবো, সবচেয়ে নিম্নের যেটা স্ট্র্যাটোকিউমুলাস মেঘ। স্ট্র্যাটোকিউমুলাস মেঘ। অন্যদিকে আমরা আর একটা দেখতে পাবো স্ট্র্যাটাস মেঘ। নিম্বোস্ট্যাটাস মেঘ।
কিউমুলাস মেঘ। এখানে লিখে দিচ্ছি কিউমুলোনিম্বাস মেঘ। আমাদের একটা কথা মনে রাখতে হবে, কিউমুলাস মেঘ আর কিউমুলোনিম্বাস মেঘ এই দুটো মেঘ কিন্তু একদম নিচের দিকে থাকে। নিম্ন মেঘের মধ্যেও এই মেঘটা আমাদের থাকবে মোটামুটিভাবে 1600 ফুটে, মানে এটা খুবই নিম্নর দিকে থাকছে। বাকিগুলো কিন্তু বাকি যেটা বললাম সেগুলো নিম্ন উচ্চতার মেঘ, বাকি তিনটে নিম্ন উচ্চতার মেঘ। এটা কিন্তু 1600 ফুটের 6500 ফুটের থেকে একটু নিচে থাকছে, আর এটা আরও নিম্নে থাকছে। এবার আমরা দেখব যে কিভাবে আমরা মেঘের সৃষ্টি হয়। মেঘের সৃষ্টি হওয়ার সময় আমরা এভাবে বলতে পারি, দেখা যাক এই প্রশ্নটা 3 নম্বর মান অথবা 5 নম্বর মানের আসার চান্স আছে। তো এটা যখন পড়বো তখন আমরা এটা বলতে হবে যে ভূপৃষ্ঠে আমরা দেখতে পাচ্ছি অনেক সমুদ্র, নদী, নালা, সমুদ্র, খাল, বিল প্রচুর আছে। তার জলরাশিতে সূর্যের কিরণ যখন পড়ে তখন ধীরে ধীরে এটি উত্তপ্ত হয়। উত্তপ্ত হয়ে এখান থেকে জলীয় বাষ্প নির্গত হবে। এই জলীয় বাষ্প বাতাসের সাথে মিশে যাচ্ছে এবং সে বাতাসকে কি করে, হালকা করে দেয়। জলীয় বাষ্প বাতাসে মিশে গেলে বাতাস হালকা হয়ে যায়। জলীয় বাষ্প ওপর দিকে উঠতে থাকে, হালকা বলে ওপর দিকে উঠতে থাকে এবং ওপরে গিয়ে অনেক উঁচুতে উঠে যায়, যেটা যে অংশটি অপেক্ষাকৃত শীতল। শীতল স্থানে গেলে কি হয়, এই জলীয় বাষ্প শীতলতার সংস্পর্শে এসে জলকণায় পরিণত হয়। জল থেকে জলীয় বাষ্প হয়। উষ্ণতার প্রভাবে বৃদ্ধি পেলে উল্টোটা হবে, উষ্ণতা হ্রাস পেলে জলীয় বাষ্প জলে পরিণত হয়। ঠিক এইটাই বললাম আমি। তাহলে জলীয় বাষ্প জলে পরিণত হয়ে গেল। এই জল ছোট ছোট জলকণা, এই জলকণাগুলি ওপরে বিভিন্ন ধরনের ছোট ছোট ধূলিকণা বলো, ছোট ছোট লবণের কণা বলো, এর ওপর ভর করে আকাশে ঘুরে বেড়ায়, যেটাকে আমরা বলি মেঘ। এই পার্টটা আগে এখন স্টার্ট করব। আচ্ছা, এখানে আমরা কয়েকটা কনসেপ্ট দেখছি, যেমন বাষ্পীভবন, সম্পৃক্ত বায়ু, শিশিরাঙ্ক, ঘনীভবন। এই
খুব ইম্পর্ট্যান্ট ডেফিনেশন। এই ডেফিনেশনগুলো কিন্তু ভীষণ সম্ভাবনা আছে আসার, পরীক্ষাতে আসার। যাই হোক, আমরা এটা বোঝার আগে কয়েকটা জিনিস আমাদের বোঝা দরকার। প্রথমে আমরা দেখব যে তরলের বিভিন্ন অবস্থা, তরল, কঠিন এবং গ্যাসীয়, তিনটি অবস্থা যদি আমরা দেখি। প্রথমে আমরা বরফকে যদি দেখি, বরফে আমি তাপ যখন দিচ্ছি, দেওয়ার পরে আমি সেটা জলে পরিণত হচ্ছে। জলকে আরও যদি তাপ দিই আমরা, তাহলে সেটা বাষ্পীভবনে পরিণত হয়। বাষ্পতে পরিণত হয়। উল্টোটা যদি হয়, বাষ্পকে যদি আমরা ঠান্ডা করি তাহলে জলে পরিণত হবে। এবং এই জলে পরিণত হওয়াটাকে, যখন বাষ্প জলকণায় পরিণত হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় ঘনীভবন। এখানে কিন্তু তাপ কমাতে হচ্ছে। ওকে, এবার বলছে বাষ্পীভবন। এই যে এখান থেকে যখন এই দিকে যাচ্ছে এই প্রক্রিয়াটা, এটা হলো বাষ্পীভবন। ঠিক আছে, এই দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে। এবার হলো সম্পৃক্ত বায়ু কাকে বলা হচ্ছে। আচ্ছা, আমাদের যখন জল পিপাসা পায় আমরা জল খাই। আমরা এইভাবে মনে রাখতে পারি, একটা বায়ু যখন প্রচণ্ড উত্তপ্ত হয়, উষ্ণতা যখন বাড়ে একটা বায়ু, তখন সেখানে কিন্তু জলীয় বাষ্প গ্রহণ ক্ষমতা বাড়ে। তাহলে জলীয় বাষ্প প্রচুর চলে এলো। আমাদের জল পিপাসা যেমন পাওয়ার সময় আমরা জল খাই, বাতাসও সেরকম যেন জল খেয়ে থাকছে। এবং এরকম তো ব্যাপার যে আমরা একটা লিমিট অবধি জল খেতে পাবো, এর থেকে বেশি খেতে পারবো না, ঠিক তাই বাতাসেও সেরকম একটা লিমিট অবধি ওরা জলটা গ্রহণ করতে পারে। তাহলে কোনো নির্দিষ্ট, এখানে কিন্তু আমাদের জলীয় বাষ্প যে ইয়েটা বলেছে, সংজ্ঞাটা ঠিক এটাই বলতে হবে। কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, সেই পরিমাণ জলীয় বাষ্পকে তাকে সম্পৃক্ত বায়ু বলে। এর থেকে বেশি গ্রহণ করতে পারছে না, তখন এটা সম্পৃক্ত বায়ু। যতটা, এখানে কিন্তু উষ্ণতার কথা বলতে হবে, একটা নির্দিষ্ট উষ্ণতার কথা বলতে হবে, একটা নির্দিষ্ট বায়ুর কথা বলতে হবে। এই যে নির্দিষ্ট জলীয় বাষ্প গ্রহণ করছে, সে ঠিক আছে, এর থেকে বেশি গ্রহণ করতে পারছে না, তখন এটা হবে সম্পৃক্ত বায়ু। এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভালো করে মুখস্থ করবে, এমনভাবে মুখস্থ করবে যেন কোনো ওয়ার্ড মিস না যায়। একটা ওয়ার্ড মিস হয়ে গেলে কিন্তু পুরো সংজ্ঞাটা বদলে যাবে। শিশিরাঙ্ক তো তাহলে আমি কি বললাম, একটা নির্দিষ্ট তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হচ্ছে, এবং যেটাতে যে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত হচ্ছে, যে নির্দিষ্ট তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হচ্ছে তাকে বলে শিশিরাঙ্ক। এখন আমরা অধঃক্ষেপণ কাকে বলে সেটা বলবো।
অধঃক্ষেপণ কাকে বলে, ঠিক আছে? তা পৃথিবীর অভিকর্ষজ টানে আমি বলেছিলাম যে পৃথিবীতে যখন বৃষ্টি হয়ে যখন পড়ছে, মেঘ মেঘ থেকে যখন জলকণা বৃষ্টি হয়ে পড়ছে, কেন পড়ছে? মেঘ থেকে জলকণা বৃষ্টি পড়ছে কেন? মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। পৃথিবী পৃষ্ঠ একটা মাধ্যাকর্ষণ শক্তি থাকে, যার জন্য প্রত্যেকটা বস্তুকে বা অভিকর্ষ শক্তির জন্য প্রতিটা বস্তুকে নিচের দিকে টানে, জলকণা নিচের দিকে মনে আসছে, একে অধঃক্ষেপণ বলা হয়। শুধুমাত্র জলকণা নয়, তার সঙ্গে সঙ্গে তরল বা কঠিন অবস্থায় যদি কঠিন এই জল যদি কঠিন বা তরল যাইভাবে পড়ে আসুক না কেন, সবটাকে বলবো আমরা কঠিন বা তরল যে কোনো অবস্থাতেই পৃথিবীতে নেমে এলে তাকে বলা হবে অধঃক্ষেপণ। তো আমাদের প্রশ্ন একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখান থেকে দিবে যে কিভাবে আমাদের বৃষ্টি হয়, বৃষ্টিপাতের কারণ কি? এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। আকাশে আমরা দেখেছিলাম, আমরা একটু আগে বললাম যে ভূপৃষ্ঠের জলরাশি, যখন জলরাশি উত্তপ্ত হয় এবং ভূপৃষ্ঠ থেকে বাষ্পীভবন হয়ে সূর্যারশ্মির ফলে কিন্তু এটা উত্তপ্ত হচ্ছে এবং জলীয় বাষ্প উৎপন্ন করছে। সেই জলীয় বাষ্প যখন উপরে চলে আসছে, সেগুলো শীতল বাতাসের সংস্পর্শে হয়ে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। পরবর্তীকালে সেগুলো জলরূপে উপর থেকে আবার ঝরে পড়ে, ঠিক আছে? যখন জলকণায় পড়ে তখন আমাদের এই কথাটা মনে রাখতে হবে, 2 মিলিমিটার ব্যাসযুক্ত হয়ে থাকে, ঠিক আছে? এবং দুটো কন্ডিশন, কিন্তু জলীয় বাষ্প উপরে উঠছে ঠিক কথা, এই যে জলকণা এটা জলীয় বাষ্প উপরে উঠছে এবং উপরে উঠে কিন্তু শীতল হচ্ছে, তবেই কিন্তু ঘনীভূত হয়ে কিন্তু জলকণায় পরিণত হয়। এটা কিন্তু কন্ডিশন, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এগুলো হলো শর্তটা এখানের মধ্যে লিখে রেখেছে। তো প্রশ্ন দিতে পারে যে জলীয় বাষ্প এই বৃষ্টিপাতের এই শর্তগুলি কী ছিল, তাহলে আমাদেরকে এই দুটো পয়েন্ট লিখতে হবে। এবার আমরা দেখব যে বৃষ্টিপাতের প্রকারভেদ যদি আমরা বলি, তাহলে বৃষ্টিপাতকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো পরিচলন বৃষ্টিপাত, একটা হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, আর একটা হলো পূর্ণপাত। এই 3টে বৃষ্টিপাত নিয়ে আমরা যখন আলোচনা করব, প্রথমে আমাদের বলতে হবে যে এই বৃষ্টিপাত কিভাবে হচ্ছে। প্রথমে আমরা দেখব যে পরিচলন বৃষ্টিপাত, জেনারেলি পরিচলন বৃষ্টিপাত আমরা যেটা দেখি আর কি, পরিচলন বৃষ্টিপাত জেনারেলি দেখতে পাবে নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে আমরা দেখব কেন নিরক্ষীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়। নিরক্ষীয় অঞ্চলে এরকম কন্ডিশন দেখতে পাওয়া যায়, জলরাশি বেশি থাকে, সূর্য রশ্মির কিরণ পড়ছে, জলীয় বাষ্প উৎপন্ন হচ্ছে, জলীয় বাষ্প হালকা বলে ওপরে উঠে যায়, ওপরে উঠে ছড়িয়ে পড়ে, এবার উপরের অংশ শীতল, তাই ঘনীভূত হয়ে আবার বৃষ্টিরূপে নিচে গিয়ে পড়ে, এবং এটাকে 4 o'clock রেইন বলা হয়। কারণ প্রতিদিন নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেল
ঠিক 4টে নাগাদ এই বৃষ্টিপাত হয়, তার জন্য একে বলা হচ্ছে 4 o'clock রেন। শৈলতক্ষেপ বৃষ্টিপাত। শৈলতক্ষেপ নামটা শুনে আমরা বুঝতে পারছি যে একটা শৈলের কথা বলবে, মানে পাহাড়। এখানে যে জলরাশি থাকে, তাহলে দেখব জলরাশি সূর্যতাপের ফলে ঘনীভূত বাতাস থেকে জলীয় বাষ্প, জলরাশি উত্তপ্ত হচ্ছে, এখানে জলীয় বাষ্প পাহাড়ের গা বেয়ে ওপরে উঠবে, ওঠার পরে একটি অংশে পাহাড়ের এক ঢালে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তো যে ঢালে বৃষ্টিপাত ঘটাবে সে ঢালটাকে বলা হয় প্রতিবাদ ঢাল। তো এই বাতাস যখন এই ঢালে এসে পৌঁছায়, তখন এখানে জলীয় বাষ্প থাকে না, জলীয় বাষ্প একটুও থাকবে না, পুরো জলীয় বাষ্প ওইখানেই চলে আসছে, এই পারে এই ঢালে বৃষ্টিপাত ঘটিয়ে দেয়, থাকে না বলে একে অনুবাদ ঢাল বলা হয়। তাহলে অনুবাদ ঢাল, প্রতিবাদ ঢাল, এটাও 2 নম্বর মানের প্রশ্ন দিতে পারে। শৈলতক্ষেপ বৃষ্টিপাতের যদি সম্পর্কে বলো, সেটা কিন্তু আমাদের 5 মার্কসে দিতে পারে। শৈলতক্ষেপ বৃষ্টিপাত যদি বলে, তাহলে আমাদেরকে প্রতিবাদ, অনুবাদ ঢাল বলতে হবে। এবং অনুবাদ ঢালে যে অংশে বৃষ্টিপাত হচ্ছে না, এই জায়গাটাতে বৃষ্টিপাত হচ্ছে না, সেই জায়গাটা থেকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। যেমন উদাহরণ যদি বলি আমরা, যেমন শিলং, যেমন দাক্ষিণাত্যের মালভূমি, আমরা শিলংটা যদি দেখি না, আমরা ভারতের এই অংশে না শিলং অবস্থান করে। গারো বলে একটি পাহাড় আছে, এখানে মৌসিনরাম, শৈলতক্ষেপ বৃষ্টিপাত হচ্ছে, বাতাসটা গিয়ে এখানে বৃষ্টিপাত ঘটায় সেই মৌসিনরামে। আর ঠিক অপর দিকে, উল্টো দিকে বৃষ্টির ছায়া অঞ্চল, যেটা শিলং অবস্থান করছে। ঠিক আছে, দাক্ষিণাত্য মালভূমি অনেকটা একই জিনিস, এরকম একটা, এখানে পশ্চিমায় পর্বতমালা অবস্থান করছে। তো যে বৃষ্টিপাত, জলীয় বাষ্পপূর্ণ বাতাসটা আসছে, সে এই জায়গাটাতে বৃষ্টিপাত ঘটায়, আর এই জায়গাটাই বৃষ্টিপাত ঘটায় না। তাই এটা হলো দাক্ষিণাত্যের মালভূমি। এটা হলো বৃষ্টির ছায়া অঞ্চল। ঘূর্ণবাদ যদি বৃষ্টিপাত আমি বলি, তাহলে আমরা এই যে 3 ভাগে ভাগ করলাম, ঘূর্ণবাদকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাদ, একটা হলো নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাদ। ক্রান্তীয় অঞ্চল বলতে ভারতের এই যে বঙ্গোপসাগর, এখানে আমরা মাঝে মাঝে সাইক্লোন দেখতে পাই, এগুলো ঘূর্ণবাদ। ঠিক আছে, তো ঘূর্ণবাদ হওয়ার সময় কী হয়, কোনো একটা জায়গায় খুব গভীর নিম্নচাপের যখন সৃষ্টি হয়,
তাহলে গভীর নিম্নচাপ সৃষ্টি হলে বাতাস হালকা হয়ে ওপরে উঠে যায় এবং এই নিম্নচাপ এই অংশটাকে কভার করার জন্য দেখা গেছে শীতল বাতাস ছুটে আসে। কারণ এখানে উচ্চচাপ বিরাজ করছে, চারধারে যখন উচ্চচাপ বিরাজ করবে। যখন এরকম উচ্চচাপ বিরাজ করে তখন দেখা গেছে বাতাস ছুটে আসে এবং অঞ্চলটি ঘূর্ণপাতের সৃষ্টি হয়, প্রচুর বৃষ্টিপাত হতে দেখতে পাওয়া যায় এই অঞ্চলে। এবং দেখতে পাবো আমরা এটি বিভিন্ন অংশে কিন্তু যে নিম্নচাপ বিভিন্ন অংশে, পৃথিবীর বিভিন্ন অংশে দেখতে পাওয়া যায়। এই যে অংশে দিয়ে মাঝখানে যে অংশটা, একে বলে ঘূর্ণপাতের চক্ষু। এই ঘূর্ণপাতের চক্ষু কী হয়, সাধারণত কেন্দ্রের আকাশটা কিন্তু পরিষ্কার থাকে, শান্ত আবহাওয়া থাকে, জলভাগ খুব শক্তিশালী হয়। ক্রমশ এই ঘূর্ণবাতটা ধীরে ধীরে কিন্তু এগিয়ে যায় স্থলভাগের দিকে। আমরা অনেক সময় কিন্তু দেখি বৃষ্টিপাত যখন হয় স্থলভাগের দিকে এগিয়ে আসছে, খবরেও আমরা শুনি এগুলো। এই ঘূর্ণবাত যত জলভাগে থাকে তত শক্তিশালী থাকে, কারণ এখানে অনেক ফাঁকা অংশ। যত স্থলভাগের দিকে যাবে অনেক রকমের বাধা আসবে, উচ্চ স্থান, সেগুলো কিন্তু আমাদের দেখব যে সেগুলোতে ধীর গতি সম্পন্ন হয়ে যায় ঘর্ষণের ফলে। আর এটি জেনারেলি দেখতে পাওয়া যায় শরৎকালে। কারণ কি না, শরৎকালে যখন মনে আছে যখন আমাদের দুর্গাপুজোর সময় কিছু বৃষ্টি দেখা যায়, দেখা যায় ঘূর্ণবাত তখন। তো এইরকম বঙ্গোপসাগরেও আমাদের দেখতে পাওয়া যায় এগুলো বিভিন্ন সময় ঘূর্ণবাত। এবং ঘূর্ণবাত দেখতে পাওয়া যায় কি 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। এবার আমরা একটু নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের কথা বলি। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতটা একটু অন্য ধরনের। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে আমরা দেখব যে জলভাগ এখানে আছে, আর যদি এখানে স্থলভাগ থাকে তো দেখা গেছে কি জলভাগ এবং স্থলভাগ থেকে দুটি বিপরীত বাতাস কিন্তু দেখতে পাওয়া যাবে, কাছাকাছি আসতে থাকে। তো আমরা দেখব যে উষ্ণ যেখানে বাতাস, সে বাতাস কিন্তু কখনো কখনো ওপর দিকে উঠে যাবে। দেখতে পাবো মেনলি দেখতে পাবো আমরা ক্রান্তীয় অঞ্চলে। এবং এই বাতাসটা কি হচ্ছে, যে বাতাসটা দেখা যাচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত যখন পড়বো আমরা তখন দেখতে পাবো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখতে পাওয়া যায়। নাতিশীতোষ্ণ অঞ্চল মানে কি, পৃথিবীর মাঝখান দিয়ে নিরক্ষরেখা গেছে, এখান দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, এখান দিয়ে মকরক্রান্তি রেখা গেছে। এইরকম অংশটাকে কর্কটক্রান্তি রেখার উত্তরের অংশ এবং মকরক্রান্তি রেখার দক্ষিণের অংশ, এটা হলো আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চল। তাহলে নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখতে পাবো কি দুটো বিপরীতমুখী বায়ু, দুটি বিপরীতমুখী বায়ু। যে বায়ুটা কি, একটা প্রথমটা আমরা জানি উষ্ণ বায়ু, যে বায়ুটা হয় হালকা, আর যে ভারী বায়ু সেটা হয় শীতল বায়ু। শীতল বায়ু ভারী হয় বলে নিচে থাকে এবং উষ্ণ বায়ু শীতল বায়ুর ওপর দিক দিয়ে প্রবাহিত হয়। দুজনের মধ্যে যে বাউন্ডারি থাকে, যে সীমা থাকে, সেই সীমানাতে বৃষ্টিপাত হয় বলে সীমান্ত বৃষ্টিপাত বলা হয়। এই জলীয় বাষ্পপূর্ণ বাতাস, এই বাতাস জলভাগ থেকে উঠে আসছে এবং জলীয় বাষ্পপূর্ণ বাতাস সেগুলো উষ্ণ বাতাস এবং শীতলতার সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। বৃষ্টিপাতে ঝড় ঝঙ্কা হয় না, এটা হয় ঝিরিঝিরি
ঝিরিঝিরি বৃষ্টিপাত। এরপরে আমাদের বইয়ের কিছু অংশে কিছু কিছু শব্দ আছে যেগুলো আমাদের 1 নম্বর মানের জন্য আসবে, যেমন গুড়ি গুড়ি বৃষ্টিপাত। আমরা এগুলো এইভাবে পড়ব, খাতার মধ্যে লিখে নেবে কীভাবে করতে হবে। এর বৈশিষ্ট্যটা এভাবে লিখব, ছোট জলকণা, যেটা হলো 0.5 মিমি। এটা কখন দেখতে পাওয়া যায়? শীতকালে। আমরা হেডিংয়ে এভাবে লিখব, অধঃক্ষেপণ, বৈশিষ্ট্য। স্লিট, জলকণা ও তুষারকণা। আংশিক মিশ্রিত রূপ। এইভাবে আমরা শিলাবৃষ্টি লিখব, তুষারপাত লিখব, সাথে বৈশিষ্ট্যগুলো লিখে নেব। এই বৈশিষ্ট্য কিন্তু আমরা খুব ছোট অংশে লিখব, ছোট ছোট বরফের টুকরো এইভাবে লিখব। হ্যাঁ, শিলাবৃষ্টি। আর এখানে তুষারপাত, ছোট ছোট বরফের খণ্ড দেখতে পাওয়া যায়। এটা করলে মোটামুটি আমরা চ্যাপ্টার শেষ করে নেব। আর বৃষ্টিপাত কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? রেন গজ। এটা কিন্তু 1 নম্বর মানের প্রশ্নতে আসবে। এভাবে চ্যাপ্টারটা শেষ করলাম। ভালোভাবে চ্যাপ্টারটা পুরোটা আমার বোঝানো অংশগুলো পড়ে বইটা দেখবে। আর ক্লাসে আমরা আলোচনা করে দিচ্ছি কী ধরনের প্রশ্ন আসবে, সবটা পড়ে